ঠিক আছে, গ্যাসের আণবিক গতিতত্ত্ব। এই জন্য আমি এক্স অক্ষ বরাবর একটা রেখা টাকালাম। এদিকে দেখো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ঠিক আছে, এবং এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে কি করলাম, এটাই হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং এটা হচ্ছে জেড অক্ষ। ঠিক আছে, এখন আমরা যেটা করব, এখানে একটা দেখো গ্যাসের কন্টেনার দাগাবো, সেটা হচ্ছে এভাবে দাগালাম আর কি। ঠিক আছে, আচ্ছা, এই দাগালাম। এটা একটা পাত্র গ্যাসের। ঠিক আছে, এই পাত্রের এখন দেখো, সেটা তোমাদের দেখাবো। এর আয়তন ধরলাম প্রত্যেকটা, এদিকে দেখো তো ভাই, দৈর্ঘ্য এল, প্রস্থ এল। এটা মনে করো ঘনাকৃতির একটা পাত্র নিছি, ঘনক, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম। ঠিক আছে, এর উচ্চতাও সেম। তাহলে এর আয়তন কত হবে, এই পাত্রের আয়তন, পাত্রের আয়তন ভি ইকাল টু এল কিউব। ঠিক আছে, ধরলাম এই পাত্রে একটি গ্যাসের এন সংখ্যক অণু আছে। এই পাত্রে একটি গ্যাস রাখা আছে, যে গ্যাসের এন সংখ্যক অণু আছে, এন সংখ্যক অণু আছে। ঠিক আছে, পাত্রে এন সংখ্যক অণু আছে। এখন গ্যাস কি করে চাপ সৃষ্টি হচ্ছে, একটা পাত্রের দেওয়ালের গায়ে বারবার হিট করতেছে। তো ধরে নিলাম এই পাত্রের দেওয়ালের গায়ে মনে করো গ্যাস হিট করতেছে। এভাবে আমি তোমাদের বোঝানোর জন্য এই পাত্র আমি এভাবে সিল করে দিলাম, দেখালাম যে এই পাত্রের গায়ে বারবার কি করবে, এই বরাবর অণুগুলো এসে ধাক্কা মারবে, যার ফলে পাত্রে কি চাপের সৃষ্টি হবে। ঠিক আছে, তো এতগুলো অণু নিয়ে তো আর কাজ করা যাবে না। তো একটা অণু নিয়ে প্রথমে আমরা কাজ করবো। ধরো একটা অণু এখানে সে ধাক্কা মারতেছে, ধাক্কা মারলে কি হবে, স্থিতিস্থাপক সংঘর্ষ, ধাক্কা খায় আবার পিছনের দিকে ফিরে আসবে। ঠিক আছে, যে অণুটা ধাক্কা মারতেছে সেই একটা অণুর ভর ধরলাম এম। এম হলো একটা অণুর ভর, যেহেতু এখানে এন সংখ্যক অণু আছে, কিন্তু আমি কাজ করতেছি একটা অণু নিয়ে। এম হলে একটি অণুর ভর, একটি অণুর ভর। ঠিক আছে, একটি অণুর ভর। এখন এই যে পাত্র নিচে, এটা কোন অক্ষ বরাবর বলো তো, এইদিকে দেখো তো, একটু ভালো করে দেখো। এখানে যদি এম ভরের একটা অণু থাকে, এই পাত্রের টোটাল অণু আছে কিন্তু এন সংখ্যক, কিন্তু আমি ক্যালকুলেশন করতেছি একটা অণু নিয়ে। একটা অণুর ভর এম, এর এই দিকে ধাক্কা মারতেছি, এক্স অক্ষের দিকে ধাক্কা মারবে না, কারণ এই ওয়ালটা আছে এক্স অক্ষ বরাবর, আর এই পারের যেটা ছিল ওটা ওয়াই অক্ষ বরাবর, আর এই দিকে যেটা ছিল জেড অক্ষ বরাবর। তাহলে এটা এইখানে ধাক্কা মারে, এক্স অক্ষের দিকে ধাক্কা মারে, আবার উল্টা দিকে ফিরে আসতেছে। ঠিক আছে, তাহলে এটা ধরে নিলাম, এই ওয়ালটা ধরে নিলাম। এই ওয়ালে অণুটি হিট করে, এই দেওয়ালে অণুটি ধাক্কা দেবে, অণুটি ধাক্কা দিবে। এই ওয়াল, এই ওয়াল কোন অক্ষ বরাবর আছে বলতো, এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে, তোমাদের কিছুক্ষণ আগে আমি স্বীকার্য দেখালাম, একটা অণু যদি গ্যাসের পাত্রের মধ্যে ছোটাছুটি করে, সেটা কোন দিক যাবে বলা যাবে না। এটা এক্স অক্ষ বরাবর যাওয়ার সম্ভাব্যতা যত, ওয়াই অক্ষ বরাবর যাওয়ার সম্ভাব্যতা তত, জেড অক্ষ বরাবর সম্ভাব্যতাও ঠিক তত। মানে এক্স অক্ষের দিকেও যেতে পারে, ওয়াই অক্ষের দিকে যেতে পারে, জেড অক্ষের দিকে যেতে পারে। এই জন্য সবগুলো সম্ভাব্যতা সমান ধরা হয়। ঠিক আছে, তাহলে এই যে কিছুক্ষণ আগে তোমাদের বললাম যে এগুলা প্রমাণের স্বীকার্য লাগবে, এই স্বীকার্য কেমন ছিল, একটা অণু, এম ভরের একটা অণু, এই যেখানে নিলাম,
ঠিক আছে, এই অণুটা কি করতে পারে বলো তো ভাই? এই যে অণুর, সেই অণুর বেগটা যদি ইউ1 হয়, প্রথম অণু যেহেতু নিছি, ধরে নিলাম এটা হচ্ছে ইউ1, তাহলে এটা কত হবে বলো তো? এক্স অক্ষ বরাবর ইউ(x1) এবং ওয়াই অক্ষ বরাবর কি হবে? ইউ(y1). এই প্রথম অণু নিয়ে কাজ করতেছি, কারণ এই পাত্রে n সংখ্যক অণু আছে। ধরে নিলাম প্রথম অণুর বেগ হচ্ছে ইউ1, একটা অণু নিয়ে কাজ করতেছি। আমি আবারও বলতেছি, একটা অণুর ভর হচ্ছে m। এই পাত্রে কিন্তু n সংখ্যক অণু আছে, কিন্তু আমি প্রথম ক্যালকুলেশন করতেছি একটা অণু নিয়ে। একটা অণুর ক্যালকুলেশন হলে তারপর n সংখ্যক অণুর গতিশক্তি কত হবে বা এগুলা যা থাকবে সেগুলো আমরা দেখব। তাহলে প্রথম অণুর যদি ভাই বেগ হয় ইউ1, তার এক্স অক্ষ বরাবর উপাংশ হবে ইউ(x1), ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে ইউ(y1) এবং জেড অক্ষ বরাবর উপাংশ হবে হচ্ছে ইউ(z1). ক্লিয়ার? তো কিছুক্ষণ আগেই তোমাদের দেখালাম, যেহেতু পসিবিলিটি চারিদিকে যাওয়া সেম, সব দিকে যাওয়ার পসিবিলিটি সমান, তাহলে কি হবে এখানে? তাহলে ইউ1 ইকাল টু কি লিখতে পারি? ইউ1 ইকাল টু লিখতে পারি ইউ(x1) আই ক্যাপ, এবং এই যে এই ভেক্টর সমান সমান লিখতে পারি ইউ1 ইকাল টু ইউ(y1). একটা অণুনে কাজ করতেছি, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ এবং জেড অক্ষ বরাবর হচ্ছে কে ক্যাপ। ঠিক আছে, তাহলে যেহেতু সব দিকে যাওয়ার পসিবিলিটি সেম, তখন কিন্তু পড়ায় আসলাম তোমাদের প্রিভিয়াস পেজে যদি যাই, বলেছিলাম না যে এটা বারবার লাগবে, যে এটা ইউ স্কোয়ার ইকাল টু কি করে আসলাম? ইউ যখন নিছিলাম 3u(x²), ইউ স্কোয়ার ইকাল টু কি করে আসছিলাম? 3u(y²), ইউ স্কোয়ার ইকাল টু কি করে আসছিলাম? 3yz² করে আসছিলাম। এটা এখন লাগবে, ঠিক আছে? আর যদি ভুলে যাও সমস্যা নাই, এদিকে দেখো তো সবগুলোর প্রবাবিলিটি সেম, চারিদিকে যাও। ইউ(x) ইকাল টু কি বলো তো ভাই? ইউ(y1) এবং ইউ(z1), কারণ এই গ্যাস চারিদিকে ছোটাছুটি করে, যে কোনো অক্ষ বরাবর যেতে পারে, এই জন্য এই তিনটার মান সেম। এই তিনটার মান যদি সেম হয়, আমি যদি এখানে একটা মান নিই, তাহলে কি হবে বলো তো? তোমরা জানো একটা ভেক্টরের মান নির্ণয় করা হয় কিভাবে? মান নির্ণয় করা হয়, এখানে মডুলাস দিতে হবে। ঠিক আছে, মডুলাস দিলে কি হবে? এদিকে দেখো, এটা মান নির্ণয় করলাম ইউ1, মডুলাস দেওয়া অথবা ফাঁকা লেখা একই ব্যাপার। তাহলে কি হবে? এগুলা রুটের মধ্যে লিখতে হবে, ইউ(x1² প্লাস ইউ1y তার উপর স্কোয়ার ইউ(z1). যেহেতু একটা অণু আমরা কাজ করতেছি, এখনো n সংখ্যক অণু আছে, তাহলে কি দুই পাশে যদি বর্গ করি তাহলে কি হবে বলো তো ভাই? u1² ইকাল টু কত হবে? ইউ(x1² প্লাস ইউ(y1² প্লাস হচ্ছে ইউ(z1²). এই তিনটা আবার সেম, যেটাই হচ্ছে ইউ(x1) সেটাই হচ্ছে ইউ(y1), সেটাই হচ্ছে ইউ(z1). তাহলে এই তিনটা যদি সেম হয়, ইউ1 এর পরিবর্তেও যদি আমি লিখি হচ্ছে ইউ(x1) এবং এর পরিবর্তেও যদি লিখি ইউ(x1), যেহেতু তিনটা সেম, তাহলে কি হবে? u1² ইকাল টু কি লিখতে পারবো বলো? u1² ইকাল টু লিখতে পারবো 3u(x1²). ঠিক আছে, u1²। বুঝতে পারছো? এর কে বোঝনি বলো? বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, যেহেতু কথা বলতেছো না, তার মানে বুঝতে পারছো, ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা। এর এখন যদি আমি নিচের দিকে যাই বা পরের পেজ যদি আমরা ব্যবহার করি, পরে আরেকটা নতুন পেজ নিলাম, তাহলে আমরা কি দেখতেছিলাম? এইখানে এই বরাবর পাত্র ছিল, খালি পাত্রটা দেখাচ্ছি তোমাদের বোঝার জন্য। হ্যাঁ, এই পাত্রের গায়ে এখানে ধাক্কা মারতেছিল এক্স অক্ষ বরাবর, এই বরাবর ধাক্কা দিচ্ছিল। ঠিক আছে, এই বরাবর মনে করো এই সাইড বরাবর ধাক্কাচ্ছিল। কে ধাক্কাচ্ছিল? এম ভরের একটা অণু, যার কোন বেগে? প্রথম ইউ1 বেগে। এটা যদি ভাই এখানে ধাক্কা দেয়, যেহেতু এটা স্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আবার এই ধাক্কা খাই এদিকে চলে আসবে। ঠিক আছে,
এই এক্স অক্ষ বরাবর উপাংশ কি ছিল, এখানে লিখবো ux1 এক্স অক্ষ বরাবর। এই ভাই কার্ড চালু আছে গো, কে গো দেখি তো, এটা কে কার্ড চালু ছিল মাইক্রোফোন? ভাই প্রশ্ন ভাই জিজ্ঞেস করা থাকলে খালি চালু করবে, বুঝতে পারছো? ভাই সালাউদ্দিন আসছিল ওই আচ্ছা, মোবাইল ল্যাগ করছে হয়তো। প্রশ্ন জিজ্ঞেস করার থাকলে তোমরা হচ্ছে প্রশ্ন করবে বারবার, কিন্তু এমনিতে চালু রাখো না। তাহলে ভাই দেখো তো, আমি ধরে নিচ্ছি এটা এক্স অক্ষ বরাবর ধাক্কাবে, কারণ আমি যে ক্যালকুলেশন করলাম যে কোনো বরাবর যেতে পারে। তুমি যদি চাও যে ভাই আপনি এক্স অক্ষ বরাবর নিয়ে ক্যালকুলেশন করতেছেন, আমি ওয়াই অক্ষ নিয়ে করবো, কোনো সমস্যা নাই। যেহেতু আমি ধরে নিলাম যে এই অণুটা এক্স অক্ষ বরাবর যে দেওয়াল আছে সেখানে ধাক্কা মারতেছে, এই জন্য আমি খালি y1² = 3 ইউ x1² নিলাম, এটা নিলাম। তুমি চাইলে যে ওয়াই বরাবর নিত, জেড বরাবর নিত, আমি সব ক্যালকুলেশন করবো এক্স অক্ষ বরাবর। তাহলে ভাই স্থিতিস্থাপক সংঘর্ষ এম ভরের যদি কোনো অণু ux1 বেগে ধাক্কা মারে এক্স অক্ষ বরাবর এই যে এই ওয়ালে, তো ধাক্কা খাবার পিছনের দিকে ফিরে আসবে না? ঠিক একই বেগে ফিরে আসবে। কেন বলো তো? স্থিতিস্থাপক সংঘর্ষের আগের গতিশক্তি এবং পরের গতিশক্তি সেম, তো ভর তো আর চেঞ্জ হবে না, তাহলে বেগও চেঞ্জ হওয়া যাবে না। তাহলে এটাও কত হবে ux1। তাহলে আগের গতিশক্তি কি ছিল ভাই, আমি যদি ক্যালকুলেশন করি, আদি ভরবেগ কত হবে বলো? গ্যাসের ভর ইউ এবং আদি ভর হচ্ছে ux1, এবং শেষ ভরবেগ কত হবে? -m, ঠিক আছে, ux1। এখন প্রশ্ন হচ্ছে ভাই মাইনাস দিলেন কেন? ভাই এখানে বেগ আছে দেখো, এই বেগ যদি এই বরাবর পজিটিভ ধরি, এইদিকে যদি বেগ পজিটিভ ধরি, অঙ্ক করাইছিলাম কিন্তু ভরবেগের ফিজিক্সে, নিউটনের বলবিদ্যায়, এই বরাবর যদি কোনো বস্তু গতিশীল হয় আর বেগ যদি প্লাস ধরি, তাহলে উল্টা দিকে হলে ধাক্কা খেয়ে উল্টা দিকে গেলে তারা হচ্ছে মাইনাস হবে, বেগটাও দিকটা বিপরীত হওয়ার জন্য মাইনাস, ঠিক আছে? তাহলে প্রতিটা সংঘর্ষে ভরবেগের পরিবর্তন কত হবে? ঠিক আছে, এটা তো একটা সংঘর্ষ, একটা অনুযায়ী আমি কাজ করতেছি কিন্তু এখনো। তাহলে প্রতিটি কিন্তু পাত্রের মধ্যে অণু ছিল n সংখ্যক, আমি একটা নিয়ে এখনো কাজ করতেছি। প্রতিটি সংঘর্ষে ভরবেগের পরিবর্তন যেহেতু একটা অণু নিয়ে কাজ করতেছি, একটা সংঘর্ষ হবে। কি করবে বলো তো? এই একটা সংঘর্ষ কি সেটা আরেকবার দেখাই। এখান থেকে যাত্রা করে এই দেওয়ালের গায়ে ধাক্কা মারে, আবার যদি এই দেওয়ালের গায়ে ধাক্কা মারার আগ পর্যন্ত যেটা হবে সেটা একটা সংঘর্ষ, কারণ এখানে ধাক্কা দিলে তো দুটো সংঘর্ষ হয়ে যাবে। ধরো এখানে ধাক্কা খাইলো, খাওয়ার পরে তাকে টাইম গণনা শুরু করলাম, এখানে যায় এইভাবে ধাক্কা খাইলো, ধাক্কা খায় আবার ফিরে আসে আর একটা ধাক্কা খাওয়ার আগ পর্যন্ত, যেটা এটাই হচ্ছে একটা ধাক্কা বা একটা সংঘর্ষ। তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে বলো তো ভাই? তাহলে আমরা ভরবেগের পরিবর্তন লিখতে পারি শেষ ভরবেগ মাইনাস হচ্ছে আদি ভরবেগ, বা আদি ভরবেগ মাইনাস হচ্ছে শেষ ভরবেগ, লিখলেই হলো, ঠিক আছে? তাহলে ভরবেগের পরিবর্তন কত? তাহলে ভরবেগের পরিবর্তনের যদি মান নিয়ে দিকে দেখো, আদি ভরবেগ মাইনাস শেষ ভরবেগ। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আপনি তো চাইলেন ভরবেগের পরিবর্তন শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ দেওয়া উচিত ছিল, একই ব্যাপার দিলেই হলো ভাই। কারণ তুমি যদি মনে করো একই মান আসবে, তুমি যদি মনে করো যে ভাই এই দিককে আমি পজিটিভ দিক ধরবো, এই দিককে পজিটিভ দিক ধরবো, তাহলে এই দিকে নেগেটিভ দিক, তাহলে এখানে মাইনাস আর এখানে প্লাস, ওই একই ব্যাপার ঘুরে ফিরে, ঠিক আছে? ওটা হচ্ছে দিকের মাইনাস, ঠিক আছে? এখন তুমি যদি মনে করো যে এটা সমস্যা হচ্ছে, তাহলে আমরা লিখবো হচ্ছে ভরবেগের পরিবর্তন কি, শেষ ভরবেগ মাইনাস হচ্ছে কি বলো তো ভাই, আদি ভরবেগ। তো শেষ ভরবেগ কত? মাইনাস ইউ x1, ঠিক আছে? আচ্ছা, তারপরে মাইনাস এম ইউ x1, তাহলে কত হবে? -2 m ইউ x1। তো মাইনাস তো আসলে দিকের মাইনাস, ঠিক আছে? তাহলে ভরবেগের পরিবর্তনের আমরা মান দরকার, তাহলে ভরবেগ কিন্তু একটা ভেক্টর রাশি ভাই, পরিবর্তনের মান যদি নিই, মান করলে না মডুলাস হয়ে যাবে, মডুলাস ডেল পি, মাইনাসটা চলে যাবে, যেহেতু ভরবেগ একটু ভেক্টর রাশি, বেগের জন্য মাইনাসটা আসছে, মানটা নিলে মাইনাসটা হাওয়া হয়ে যাবে,
ঠিক আছে, ভরবেগের পরিবর্তনের মান ডেল পি ইকুয়াল টু মাইনাস ইউ এক্স ওয়ান, যেহেতু আমি একটা অক্ষ বরাবর নিচ্ছি। তাহলে ভাই এই ভরবেগের একটা দেখো তো ভাই, সংঘর্ষ হচ্ছে সময় কত লাগবে বলো তো আমাকে। এই সময় লাগবে, এদিকে দেখো এখান থেকে ইউ এক্স বেগে এখানে ধাক্কা খাইছে, এটার দৈর্ঘ্য কত ছিল প্রত্যেকটা, এই যে বাহুর দৈর্ঘ্য ছিল এল, তার মানে কি করেছে, একটা সংঘর্ষ হওয়ার জন্য এল দৈর্ঘ্যতে গেছে, আবার এই জায়গায় ফিরে আসছে কিন্তু সংঘর্ষ হওয়ার আগ মুহূর্তে, তাহলে কত বেগে গেছে, ইউ এক্স ওয়ান বেগে। তাহলে ভাই সংঘর্ষের জন্য সময় কত লাগবে, টাইম ইকাল টু হোয়াট, ঠিক আছে। তো টাইম মানে আমরা কি জানি বলো, বেগ মানে কি জানি, এই এদিকে দেখো তো ভাই, বেগ মানে হচ্ছে সরণ বনাম সময়, তাহলে সময় ইকাল টু কি হবে বলো, সরণ ডিভাইডেড বাই বেগ, এই তো, এটা সাইডে লিখলাম এমনি তোমাদের বোঝার জন্য। তাহলে হচ্ছে প্রতিটি সংঘর্ষের জন্য সময় কত লাগবে সেটা আমরা দেখি, প্রতিটি সংঘর্ষের জন্য প্রয়োজনীয় সময়, জন্য সময় ভাই কত দূরত্ব অতিক্রম করেছে বলো তো একটা সংঘর্ষের জন্য, এই একটা ধাক্কা এখানে খাইছে, খাওয়ার পর থেকে টাইম কাউন্ট করা শুরু করলাম, এল দৈর্ঘ্য গেছে, যে এখানে ধাক্কা খাইছে, খায়া ফিরে আসে আর একটা ধাক্কা লাগার আগ পর্যন্ত, মানে একটা, এগুলো বাহুর দৈর্ঘ্য এল, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে, 12, এবং কত বেগ নিয়ে গেছে, ইউ এক্স ওয়ান বেগ নিয়ে গেছে, এটা প্রতিটি সংঘর্ষের জন্য এতগুলো সময় লাগবে, ঠিক আছে। তো নিউটনের গতির সূত্র, দ্বিতীয় সূত্র কিনে জানি বলো তো, ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তো এখন ভরবেগের পরিবর্তনের হার, হার বলেছে প্রযুক্ত বলের সমানুপাতিক, এই এক্স অক্ষ বরাবর যে ওয়ালটা আছে, যে ওয়ালটা আছে এর উপর ধাক্কা কত লাগবে, মানে বল কত প্রয়োগ হবে সেটা আমরা দেখব, ঠিক আছে। দেওয়ালের উপর প্রযুক্ত বল দিলাম, দেওয়ালের উপর প্রযুক্ত বল, তো প্রযুক্ত বল বা ফোর্স কত হবে, আমরা জানি কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তা আমরা ভরবেগ কত সেটা তো পাইছি, কি বলে ক্যালকুলেশন করলাম, ভরবেগের পরিবর্তন কত, 2m ইউ এক্স ওয়ান, আর সময় কত লাগছে, এই যে 12 ডিভাইডেড বাই ইউ এক্স ওয়ান, তাহলে ইউ এক্স ওয়ান উপরে যাবে, 12 নিচে থাকবে, 2 2 কাটে, ঠিক আছে। তাহলে কি পাইলাম সর্বসাফল্যে, 2 আর 2 কাটে ভাই, এদিকে দেখো এই 2 2 কাটে, ইউ এক্স ওয়ান উপরে যাবে, আগে ইউ এক্স ওয়ান একটা ছিল, আর এম আর এল নিচে থাকবে, এম এল ইউ এক্স ওয়ান, আর ইউ এক্স ওয়ান গুণ করলে কি হবে, ইউ এক্স স্কোয়ার, তাহলে কত পাইলাম, তাহলে পাইলাম হচ্ছে বল ইকাল টু পাইলাম এফ ইকাল টু, একটা অণু নিয়ে কিন্তু এখনো কাজ করতেছি, এম, একটা অণুর জন্য এই দেওয়ালের গায়ে এত পরিমাণ একটা ধাক্কা খাবে, মানে বল প্রয়োগ করবে একটা অণু, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে এম এল লিখলাম একটা অণু, কিন্তু আবার আমি বলতেছি ইউ এক্স ওয়ান স্কোয়ার মানে কত বলো, কিছুক্ষণ আগে তোমাদের এই যে গ্যাসের ইয়া দেখালাম, বললাম বারবার লাগবে, ইউ ওয়ান স্কোয়ার ইকাল টু ছিল 3 ইউ এক্স স্কোয়ার, মনে পড়ে কিনা জানি না, তাহলে কি হবে বলো তো ভাই, ইউ এক্স স্কোয়ার কত হবে, ইউ ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই কত 3, এই মান যদি আমি এখানে বসাই দেখো তো ভাই, ইউ এক্স স্কোয়ার এক্স ওয়ান বরাবর যদি মান বসাই, তাহলে এটা কত ছিল বলো, এই যে কিছুক্ষণ আগে এখানে 1 ছিল, এখানে 1, তাহলে কত হবে বলো তো, 1/3, ঠিক আছে, ইউ ওয়ান স্কোয়ার, বুঝতে পারছো, হইলো, এই যে 1/3 এটা বসালাম, এই যে এর পরিবর্তে, তাহলে বল কত হবে একটা অণুর জন্য, একটা মোলের জন্য কত হবে, একটা অণুর জন্য হবে হচ্ছে কত পরিমাণ ধাক্কা খাচ্ছে সেটা যদি আমরা দেখি, তাহলে হচ্ছে এম এল ইন্টু
1/3 u1²। এটা কয়টা অণুর জন্য ওই দেওয়ালের গায়ে ধাক্কা লাগতেছে? একটা অণুর জন্য প্রযুক্ত বল, একটা অণু এই বলে ধাক্কা মারতেছে ওই এক্স অক্ষ বরাবর যে ওয়াল আছে। তাহলে একটি অণুর জন্য ধাক্কা বল, ঠিক আছে? তাহলে ভাই আমার পাত্রের কত সংখ্যক অণু ছিল? এন, একটা অণু ছিল না তো, এন সংখ্যক অণু ছিল। আমি একটা নিয়ে ক্যালকুলেশন করলাম। তাহলে এন সংখ্যক অণুর জন্য পাত্রের গায়ে ধাক্কা বল কত হবে? এন সংখ্যক অণুর জন্য পাত্রের গায়ে ধাক্কা বল হবে, এন সংখ্যক অণু আছে, আমি একটা নিয়ে দেখলাম কত আছে, 1/3 যদি আগে লিখি সাজায়, 1/3 ml u1²। প্রথম অণুর বেগ যদি u1² হয়, আমি দিয়েছিলাম একটা অণুর বেগ নিয়েছিলাম u1², তাহলে দ্বিতীয় অণুর বেগ কত হবে? 1/3, সবগুলো অণুর ভর তো সেম, l u2²। এরপরে কত হবে? ডট 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 প্লাস হচ্ছে 1/3 ml, এন সংখ্যক যেহেতু অণু থাকে লাস্টের অণুর এত হবে। তাহলে দেখো তো ভাই, নিট এফ নিট সবগুলো মিলে, যেহেতু এফ নিট এটা এন সংখ্যক অণু মিলে, তাহলে কমন কি নেবো সবগুলো থেকে? ml কমন নিলে কি থাকে? u1² u2² প্লাস ডট 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 un², ঠিক আছে? একটু এটা সাজিয়ে লিখবো, গড় বর্গমূলের বর্গবেগ বের করব। এফ নিট ইকাল টু 1/3 ml। আমি কি করলাম? একটা জিনিস করব, শুধু এইদিকে দেখো, এটাকে এন দ্বারা যেহেতু ভাগ দিব, এন দ্বারা ভাগ দিলাম, তাহলে কি এন তো আমার ছিল না, তাহলে এন কাটতে হবে, এন দ্বারা গুণ করলাম যাতে এন এন কাটে আগেরটাই আসে। তাহলে কি লিখবো এখানে? u1² u2² প্লাস হচ্ছে ডট 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 un²। এটা কেন করলাম? গড় বর্গমূলের বর্গবেগ সূত্র তোমাদের একটু লেখা দিয়ে এদিকে দেখো, কোনো গ্যাসের মূল গড় বর্গবেগ, কোনো গ্যাসের মূল বর্গবেগ রুট মিন স্কয়ার, রুট মিন স্কয়ার ইকাল টু হয় হচ্ছে ওই গ্যাসের যত সংখ্যক অণু আছে তার বর্গ করে, এন সংখ্যক যদি অণু থাকে তার বর্গ করে এন দ্বারা ভাগ এবং দিয়ে রুট করা। এটা হচ্ছে গড় মূল গড় বর্গবেগ, রুট মিন স্কয়ার। এটা করার জন্য আমরা এটা করলাম। তাহলে এখন কি লিখতে পারবো? তাহলে এখানে লিখতে পারবো এইভাবে, 1/3 ml, ঠিক আছে? এটা কি লিখতে পারবো? রুট মিন স্কয়ার। এইদিকে দেখো তো ভাই, এটা যদি সূত্র হয় তাহলে এখানে যদি আমি স্কয়ার করতাম তাহলে কি হতো বলো? রুট মিন স্কয়ার। তাহলে এখানে যদি স্কয়ার দিতাম তাহলে কি স্কয়ার রুটে কাটা যেত, তাহলে উপরে হয়তো এরকম 1² 2² ডট 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 un² ডিভাইডেড বাই n। তাহলে এটাই তো আছে, এটাই আছে, এর বদলে কি লিখবো? এটা লিখবো। দেখো তো চেহারা এইদিকে মাঝখানের চেহারা এর সাথে মিলে দেখো তো ভাইয়া এরকম। তাহলে এটার বদলে কি লিখবো? রুট মিন স্কয়ার তার উপর স্কয়ার, এটার বদলে। তাহলে লিখবো হচ্ছে ইউ রুট মিন স্কয়ার তার উপর স্কয়ার, আর এখানে লিখলাম n, ঠিক আছে? তাহলে নিট ফোর্স কত পেলাম? তাহলে হচ্ছে এই যে ওয়ালের গায়ে এন সংখ্যক অণু কত বলে ধাক্কা মারবে? এই বলে ধাক্কা দিবে, ঠিক আছে? এই বলে ধাক্কা দিবে, নিট ফোর্স এই বলে ধাক্কা দিবে, এন সংখ্যক অণু পাত্রের গায়ে এই বলে ধাক্কা দেবে। পাত্রের গায়ে এফ নিট বলে ধাক্কা দিবে। আর পাত্রের গায়ের ধাক্কার চেয়ে কিসের সৃষ্টি হয়? চাপের সৃষ্টি হয়। এই যে অণুগুলো পাত্রের গায়ে যে ধাক্কা দেয় এর ফলে চাপের সৃষ্টি হয়। তাহলে এখন আমরা দেখবো চাপ কত হবে। আমরা জানি একক ভাই ওটা রুট মিন স্কয়ার সমান, ওটা কি বললেন?
কোনটা ভাই? ওই রুট মিন স্কোয়ার এটা সমান কি বললেন? মূল গড় বর্গবেগ। মূল গড় বর্গবেগ। হ্যাঁ হ্যাঁ, মূল গড় বর্গবেগ এই যে এরকম হয় সূত্র। তো এখানে যদি উভয় পাশে এখানে স্কোয়ার করি তাহলে স্কোয়ার রুট কাটা এটা হবে। এটা যেহেতু অঙ্কতে আছে এর বদলে কি লিখবো বলো তো ভাই? এই যে এটা যেহেতু আছে তার বদলে কি রুট মিন স্কোয়ার। এটা এন সংখ্যক অণু পাত্রের গায়ে ধাক্কা দিবে। তাহলে পাত্রের গায়ে ধাক্কার থেকে কি সৃষ্টি হয় বলো তো ভাই? চাপের সৃষ্টি হয় না? পাত্রের গায়ে ধাক্কা থেকে তো চাপের সৃষ্টি হয়। তাহলে চাপ কত হবে? আমরা এখন চাপ যদি ক্যালকুলেশন করি, ঠিক আছে, তাহলে চাপ কি হবে? চাপ মানে হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে কি বলা হয় বলো? চাপ। ঠিক আছে, তাহলে পাত্রের ওই ক্ষেত্রফল কত হবে ভাই বলো তো? দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা যদি সেম হয়, এক্স অক্ষ বরাবর যে পাত্রের গায়ে ধাক্কা মারতেছে, তাহলে ওই পাত্রের গায়ের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এল ইন্টু এল, তাহলে কি হবে? এল স্কোয়ার না? বুঝতে পারছো? আয়তন ছিল এল কিউব। এই তোমাদের যদি আমি একটু দেখাই, এদিকে দেখো, এই যে পাত্রের এই বরাবরে যে দাগ দিছি ডট ডট, এখানে ধাক্কাচ্ছে, এর দৈর্ঘ্য এল, উচ্চতাও এল, প্রস্থ এল, আর আয়তন এল কিউব। কিন্তু এই পাত্রের এই এর ক্ষেত্রফল কতটুকু যেখানে ধাক্কা মারতেছে? এল ইন্টু এল, এল স্কোয়ার হবে না? পাত্রের ক্ষেত্রফল ভাই, ক্ষেত্রফল হবে এল স্কোয়ার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর আয়তন হবে হচ্ছে এল কিউব। বুঝতে পারছো? ওই পাত্রের যে কোনো একটা সাইডের ক্ষেত্রফল হবে এল স্কোয়ার আর পুরাটার আয়তন হবে এল কিউব। তাহলে দেখো তো ভাই, এন সংখ্যক যদি এই বলে তোমার ধাক্কা মারে এন সংখ্যক অণু, তাহলে চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। তাহলে উপরে কি লিখবো বলো তো ভাই? বল কত? এম এল ইউ রুট মিন স্কোয়ার তার উপর স্কোয়ার ইন্টু হচ্ছে এন। আর ক্ষেত্রফল কত বলো তো ভাই? এল স্কোয়ার। তাহলে এর নিচে কিছু নয়, মানে ওয়ান আছে, ওয়ান চলে যায় উপরে, এখানে উপরে একটা এল আছে, এল আর এল মিলে হবে এল কিউব। তাহলে কি লিখতে পারবো? তাহলে এভাবে লিখতে পারবো 1/3 এম এল, এল আর এল স্কোয়ার মিলে হবে এল কিউব ইন্টু রুট মিন স্কোয়ার তার উপর স্কোয়ার ইন্টু হচ্ছে এন। এল কিউব মানে কি লিখতে পারি? এই যে আয়তন ভি ভি। তাহলে কি লিখবো? 1/3 এম আয়তন ইউ রুট মিন স্কোয়ার তার উপর স্কোয়ার ইন্টু হচ্ছে এন। তাহলে ভাই তোমাদের মনে আছে কিনা জানি না, আমি বলেছিলাম এম মানে একটা অণুর ভর, কিন্তু এখানে অণুর সংখ্যা কত আছে? এন সংখ্যক অণু। তাহলে এম এন মিলা কি লিখবো বলো? একবারে লিখলাম, এখানে দেখো এম আর এন কাছাকাছি লিখলাম তোমাদের বোঝার জন্য, আর একটা লাইন করলাম, আর এখানে লিখলাম ইউ রুট মিন স্কোয়ার। ভাই একটা অণুর ভর যদি এম হয় আর এন সংখ্যক অণু থাকে, তাহলে কি সমগ্র অণুর ভর হবে না? ঠিক আছে, তাহলে এখন দেখো তো ভাই, এই সূত্র কি লিখি বলো? এইগুলা কি সমান সমান ছিল? চাপ সমান সমান ছিল, কিন্তু চাপ কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা না? এই চাপ মানেই তো এফ ডিভাইডেড বাই, এটা আমি কি দ্বারা প্রকাশ করতে পারি? পি দ্বারা না? এটা কি লিখতে পারি বলো তো ভাই? পি ইকাল টু এটা। তাহলে পি যদি হয়, ভি যদি এপারে ভাগ আছে, ভি এপারে আসলে কি হবে? পি ভি ইকাল টু হবে, লেখো 1/3 এম এন ইউ রুট মিন স্কোয়ার তার উপর স্কোয়ার। এটা একটা সূত্র, পি ভি ইকাল টু, এটা লাগবে। এটা দেওয়া হচ্ছে 1 নম্বর সূত্র, 1 নম্বর। কোন অসুবিধা? তাহলে পিভি ইকাল টু 1/3 এম এন রুট মিন স্কোয়ার। এবার আমরা গতিশক্তি দেখব, এন সংখ্যক অণুর গতিশক্তি কত হবে। ঠিক আছে, পরের পেজে গেলাম। তাহলে এবার হেডিং দেওয়া হচ্ছে গতিশক্তি, দুইটা আমরা একত্রিত করব। এটা হেডিং দেওয়ার দরকার নাই, এমনি লাগো গতিশক্তি, ওটারই অংশ, এখনো কমপ্লিট হয়নি কিন্তু। তাহলে ওই এন সংখ্যক অণুর যতগুলো আছে তার গতিশক্তি আমরা কত হয় সেটা দেখব। তাহলে আমরা একটি অণুর গতিশক্তি কত হবে ভাই বলো? হাফ এম কত ইউর স্কোয়ার। একটি অণুর গতিশক্তি ইউ1 দিলাম, এর নাম দিলাম ইউ1। তাহলে ওখানে কত সংখ্যক ছিল বলো? এন সংখ্যক ছিল, তাই না? তাহলে এন সংখ্যক অণুর গতিশক্তি কত হবে? টোটাল গতিশক্তি, কাইনেটিক এনার্জি
যেহেতু n সংখ্যক অণু আছে, তাহলে প্রথম একটা অণুর গতিশক্তি যদি এরকম হয়, তাহলে দ্বিতীয় অণুর গতিশক্তি কত হবে? এত। n সংখ্যক অণু আছে, সবগুলার যোগ দেব না, হাফ m un স্কয়ার। গতিশক্তি বের করতেছি, একটি অণুর গতি বেগ যদি u1 হয় তাহলে এটা হবে। তাহলে সমগ্র অণুর গতিশক্তি n সংখ্যক যেহেতু অণু আছে, তাহলে কমন নিট সবগুলোর অণুর যেহেতু একই গ্যাসের অণু তাই ভর সেম, তাহলে u1 স্কয়ার u2 স্কয়ার ডট 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 হচ্ছে un স্কয়ার। ঠিক আছে, ওই আবার একটু সাজায় লিখবো আর কি, হাফ m u1 স্কয়ার প্লাস হচ্ছে u2 স্কয়ার প্লাস ডট 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 হচ্ছে un স্কয়ার। এই যে n দ্বারা ভাগ দিলাম, n যেহেতু ছিল না কাটায় দিতে হবে, তো n দ্বারা এই জন্য গুণ দিলাম, n কাটা আগেরটাই হয়, কিন্তু মাঝেরটা কি লিখতে পারি, কিছুক্ষণ আগে দেখালাম, রুট মিন স্কয়ার তার উপর স্কয়ার। তাহলে কি হবে, হাফ m, ঠিক আছে, তাহলে রুট মিন স্কয়ার তার উপর স্কয়ার ইন্টু হচ্ছে m, m না এটা হচ্ছে n, এই যে লাস্টের n, এই লাস্টের n, লাস্টের n। তাহলে এটা কি ইকাল টু পাইলাম, n সংখ্যক অণুর গতিশক্তি। ঠিক আছে, তাহলে n সংখ্যক অণুর গতিশক্তি কি লিখবো ভাই, তাহলে আমরা সূত্র লিখলাম n সংখ্যক অণুর গতিশক্তি ইকাল টু হাফ m আর n পাশাপাশি লিখলাম, ইউ রুট মিন স্কয়ার তার উপর স্কয়ার, এটা দিলাম হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ, এটা গতিশক্তি 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা রেখা এসেছিলাম 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ, এদের আগে রেখা এসেছিলাম কত ছিল, এটা 1 নম্বর সমীকরণ, আর এটা কত হইলো 2 নম্বর সমীকরণ। এখন 2 কে 1 দ্বারা ভাগ করে পাই, তো লিখি 2 কে 1 দ্বারা ভাগ করে পাই, দেখি কি হয়। তাহলে 2 নং সমীকরণকে 1 দ্বারা ভাগ করে পাই, 1 দ্বারা ভাগ করলে কি পাবো, এদিকে দেখো তো ভাই 2 নং সমীকরণকে ভাগ করেছি, তার মানে এর এই পারে ছিল কাইনেটিক এনার্জি, ঠিক আছে, আর দেখো তো ভাই 1 নম্বর সমীকরণ ভাগ দিছে, আর এর এই বাম সাইডে ছিল পিভি, তাহলে এর এখানে কি দ্বারা ভাগ হবে, পিভি দ্বারা ভাগ হবে। 2 নম্বর সমীকরণের পারে কি ছিল, হাফ mn ইউ রুট মিন স্কয়ার তার উপর স্কয়ার, আর 1 নম্বর সমীকরণে কি ছিল এই সাইড 1/3 mn রুট মিন স্কয়ার, তাহলে এখানে লিখবো হচ্ছে 1/3 mn রুট মিন স্কয়ার তার উপর স্কয়ার। ঠিক আছে, তাহলে কি হবে কাটাকাটি করে আমরা একটু দেখি, যদি কাটাকাটি করি তাহলে কি হবে ভাই, এই টোটালটা কাটে, 3 যাবে উপরে 2 থাকবে নিচে, তাহলে কি পাইলাম, পাইলাম হচ্ছে কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই পিভি, 3 যাবে উপরে 2 থাকবে নিচে, তাহলে অতএব কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি ইকাল টু কি পাইলাম, 3 ডিভাইডেড বাই 2 পিভি। ঠিক আছে, এটা একটা সূত্র কাইনেটিক এনার্জি। আবার 1 মোল যদি কোনো গ্যাসের অণু নাও, ধরো যদি 1 মোল হয়, ঠিক আছে, যদি n সংখ্যক অণু বলেছিলাম না, এটা যদি 1 মোল হয়, এমন পরিমাণ নিছো যদি 1 মোল হয়, যদি 1 মোল সংখ্যক গ্যাসের অণু থাকে, গ্যাসের অণু থাকে, n সংখ্যক যে নিয়েছিলাম ধরে নিলাম ওটা যদি হয় অ্যাভোগাড্রোর সংখ্যার সমান হয়ে যায় বাই চান্স, তাহলে 1 মোল হবে। 1 মোল হলে আদর্শ গ্যাসের সমীকরণ কি ছিল বলো তো ভাই, পিভি ইকাল টু এনআরটি, যদি 1 মোল হয়, n এর মান যদি 1 মোল হয়, তাহলে আমরা কি লিখতে পারবো বলো তো ভাই, পিভি ইকাল টু কত, আরটি। তাহলে এখানে কন্ডিশন লাগাই দিলাম, যদি গ্যাসটা 1 মোল হয় তাহলে কি লিখতে পারি বলো তো, 1 মোল হলে গতিশক্তি ইকাল টু কি লিখতে পারবো, 3 ডিভাইডেড বাই 2, পিভির জায়গায় কি লিখতে পারবো বলো তো, আরটি লিখতে পারবো না, এটা একটা সমীকরণ দাও, যদি 1 মোল হয়, 1 মোল হলে এটা কত মোল হলে, 1 মোল সংখ্যক গ্যাসের অণু থাকলে, ভাই 1 মোল সংখ্যক যদি এত হয় তাহলে n সংখ্যক মোল থাকলে কত হবে, 1 মোলের জন্য যদি এত হয় n সংখ্যক মোল হলে কত হবে ভাই বলো তো,
এটা তো 1 মোল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে অতএব n সংখ্যক মোলের জন্য গ্যাসের গতিশক্তি। সবুজ কয়জন আছো? থ্রি ডিভাইডেড বাই 2 nRT। ঠিক আছে, আপনি যে আসো তুলো এটা। n সংখ্যক হলে ঠিক আছে, এটা হচ্ছে 1 মোল হলে ভাই, উপরেরটা কিন্তু 1 মোলের জন্য, এটা হচ্ছে 1 মোল হলে, 1 মোল 1 মোল, 1 মোল গ্যাসের গতিশক্তি হচ্ছে এটা 1 মোল হলে। আর এটা হচ্ছে n সংখ্যক মোলের গতিশক্তি। 2 মোল হলে n এর মান হবে 2, 3 মোল হলে n এর মান হবে 3, 4 মোল হলে n এর মান হবে 4। ঠিক আছে, হইলো? ভাই এখানে আর এর মান কি ব্যবহার করবো বলো তো? গতিশক্তির একক জুল না? আর তো দেখেছিলাম গ্যাস ধ্রুবক, এখানে অলওয়েজ ব্যবহার করতে হবে এসআই, যেটা 8.314 জুল পার মোল পার কেলভিন। এই তোমাদের কি উঠানো হয়েছে? হ্যাঁ ভাইয়া, উঠানো হয়ে গেছে। আচ্ছা, উঠানো হলে এই যে নিচে আরেকটা সূত্র লিখি ভাই, এদিকে দেখো। তাহলে প্রশ্ন হচ্ছে তোমরা যেটা দেখলা, উপরেরটা দেখলা হচ্ছে কি বলতো ভাই? এইটা দেখলা হচ্ছে তোমরা 1 মোল গ্যাসের জন্য। কয় মোল গ্যাসের জন্য সূত্র কি ছিল? 1 মোল গ্যাসের গতিশক্তি। কি শক্তি? গতিশক্তি ছিল হচ্ছে 1 মোল গ্যাসের, এদিকে দেখো 1, উপরে যেটা দিলাম এই যে গতিশক্তি কে ইকাল টু হচ্ছে 3 ডিভাইডেড বাই 2 RT। এটা ছিল 1 মোলের জন্য। কারণ প্রশ্ন হচ্ছে অনেক সময় ম্যাথমেটিক্স আই একটি অণুর গতিশক্তি কত হবে? একটি অণুর গতিশক্তি। 1 মোলে কয়টা অণু থাকে বলো তো? এই কোনো গ্যাসের 1 মোল সমান সমান অ্যাভোগাড্রো নাম্বারের সমান অণু থাকে। তাহলে 1 মোল মানে যে 1 মোল অণু মানে অণু, 1 মোল অণু মানে হচ্ছে ওই গ্যাসের 6.023 10⁻23টি অণু থাকবে। কোনো গ্যাসের 1 মোল যদি নাও, সেই গ্যাসে এত সংখ্যক অণু থাকবে। 1 মোল অণু মানে কয়টা অণু থাকে? 6.023 10⁻³ টি সংখ্যক অণু থাকে। 1 মোল মানে এত সংখ্যক। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষায় অনেক সময় চাই 1 মোল অণুর 1 মোল গ্যাসের তো গতিশক্তি বের করলা, তাহলে একটি অণুর গতিশক্তি কত হবে? তাহলে আমি লিখি একটি অণুর গতিশক্তি গ্যাসের, তাহলে গ্যাসের একটি অণুর গতিশক্তি 1 মোলের যদি এটা হয় তাহলে কি দ্বারা ভাগ দেবো ভাই বলো তো? একটি অণুর গতিশক্তি এন দ্বারা ভাগ দেবো না? এই যে এন অ্যাভোগাড্রো নাম্বারের সমান। তাহলে কত হবে? 3 ডিভাইডেড বাই 2 RT কে ভাগ দিব হচ্ছে এন দ্বারা। তাহলে আমরা যদি একটু লিখি এইভাবে, এই 3 ডিভাইডেড বাই 2 এখানে লিখলাম, ওয়ান নিচে কিছু নাই মানে 1 উপরে চলে যাবে, এনে আসবে নিচে, 8 ডিভাইডেড বাই এন ইন্টু হচ্ছে টি। তো প্রশ্ন হচ্ছে 3 ডিভাইডেড বাই 2 8 ডিভাইডেড বাই এন কে কে লেখা হয়? কে কে কি আমি একটু বোঝাচ্ছি, এটা কিন্তু তোমাদের সালে প্রশ্ন আসছে। বোলসম্যান ধ্রুবক, বোলসম্যান ধ্রুবক, এই বোলসম্যান ধ্রুবকের মান কত? বোলসম্যান ধ্রুবক মানে এর আগে আমরা যেটা দেখাচ্ছি এটা লেখা আগে, বোলসম্যান ধ্রুবক, বোলসম্যান ধ্রুবক। ঠিক আছে, বোলসম্যান ধ্রুবক ভাই একটি, এদিকে দেখো তো আমরা যেটা পড়েছিলাম, এটা 1 মোল অণুর জন্য গ্যাস ধ্রুবক কত হবে? 1 মোল অণুর জন্য হচ্ছে গ্যাস ধ্রুবক ছিল এরকম 8.314 জুল পার মোল পার কেলভিন। একটি অণুর জন্য যেটা গ্যাস ধ্রুবক হবে সেটাইকে বলা হয় বোলসম্যান ধ্রুবক। একটি অণু যদি নি, একটি অণুর জন্য যে গ্যাস ধ্রুবক হবে সেটা প্রকাশ করা হয় একটি অণুর জন্য গ্যাস ধ্রুবক, গ্যাস ধ্রুবক কি দ্বারা প্রকাশ করা হয়?
কে দ্বারা প্রকাশ করা হয়, একটি অণুর জন্য গ্যাস ধ্রুবক কে দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, কে মানে হচ্ছে কি বলতো ভাই, ওই যে আর ডিভাইডেড বাই এন এ। আর ডিভাইডেড বাই এন এ কি হবে, আর মানে কত ছিল 800, 8.800 কি হচ্ছে বলতো 8.313। ঠিক আছে, 8.314। উপরে ছিল হচ্ছে জুল পার মোল পার কেলভিন। তাহলে এক মোলে অণু কয়টা অণু থাকে, অ্যাভোগাড্রোর সমান 6.023 10⁻³ ঠিক আছে, তাহলে কত হয় কে এর মান, এটা কিন্তু আসছিল একবার সালে এমসিকিউ আসছে হুবহু। যে বোলসম্যান ধ্রুবকের মান কত, বোলসম্যান ধ্রুবকের মান হবে এরকম 1.3, ওটা ভাগ দিলে হবে 1.38 ইন্টু 10⁻23 জুল পার কেলভিন। জুল পার কেলভিন, এটা বোলসম্যান ধ্রুবক, এটা সালে আসা প্রশ্ন, বোর্ডের প্রশ্নতে আসছিল। একটি অণুর জন্য হলে হবে বোলসম্যান, আর এক মোলের জন্য হলে হবে সরাসরি গ্যাস ধ্রুবক, মনে থাকে জানো। ঠিক আছে, সবার কি উঠানো হয়েছে ভাই, তাহলে কয়েকটা অঙ্ক করাবো। হয়েছে ভাইয়া। তাহলে যদি বলে পরীক্ষায় এক মোল অণুর জন্য যদি হয়, এক মোল যদি বলে তাহলে গ্যাস ধ্রুবক হবে 8.314। ঠিক আছে, এক মোলের জন্য এটা গ্যাস ধ্রুবক। আর যদি বলি একটি অণুর জন্য গ্যাস ধ্রুবক কত হবে, একটা অণু, কারণ এক মোলে থাকে কত সংখ্যক অণু, অ্যাভোগাড্রো নাম্বারের সমান। যেখানে দেখবা একটি অণুর জন্য গ্যাস ধ্রুবক সেটাই হবে বোলসম্যান ধ্রুবক, একটি অণুর জন্য গ্যাস ধ্রুবক সেটাই হবে বোলসম্যান ধ্রুবকের মান কত, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন বোর্ডে আসছে এটা আমার মনে নাই, তবে এর আগে সলভ করালাম দেখলাম এটা বোর্ডে আসছিল। হুবহু মুখস্থ করবা, মুখস্থ না থাকলে উপরেরটা মুখস্থ থাকবে। এটা হাই স্কুলে পড়ে আসছে তো, কি পড়ে আসছো যে অ্যাভোগাড্রোর সমান সমান কত 6.023 10⁻30টি থাকে অণু থাকে অ্যাভোগাড্রো নাম্বারের সমান। তাহলে এটা যদি হয়ে থাকে কোশ্চেন 1 দেখো, লাগো কোশ্চেন 1। কোশ্চেন 1, 8 গ্রাম, আচ্ছা তার আগে ইয়ে দিই, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, লাগো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8 গ্রাম মিথেনের গতিশক্তি কত হবে, শক্তি কত হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা সলিউশন শুরু করি, সলভ। ভাই এখানে দেখো তো গতিশক্তি আমি কি দেখালাম তোমাদের, আবার সূত্র দেখাচ্ছি, কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এই কাইনেটিক এনার্জি যদি এক মোলের জন্য যদি বলে 3/2, ঠিক আছে, এন আর টি হবে, এটা কিসের জন্য বলো তো, এন সংখ্যক মোলের গতিশক্তি। আর এক মোলের জন্য বললে এন এর মান 1 হবে। তো এটা কিসের গতিশক্তি, এন মোল গ্যাসের গতিশক্তি, এন মোল গ্যাসের গতিশক্তি, এন মোল গ্যাসের গতিশক্তি। ঠিক আছে, তাহলে ভাই কি করবো এদিকে দেখো তো, তাহলে মিথেন আমরা দেখি, মিথেনের আণবিক ভর কত, CH4, কার্বনের ভর হচ্ছে 12 প্লাস হাইড্রোজেনের ভর 1 আছে 4টা, তাহলে কত হবে, কয় গ্রাম মিথেনের ভর 12 আর 4 কত 16 গ্রাম। আমি নিছি কত গ্রাম বলো তো ভাই, 8 গ্রাম। অতএব মোল সংখ্যা এন এর মান কত হবে, এন এর মান হচ্ছে যে কোনো ভরকে তার আণবিক ভর দ্বারা ভাগ দিলে মোল সংখ্যা পাওয়া যায়। এখানে ভর আছে 8 গ্রাম আর আণবিক ভর হচ্ছে 16 গ্রাম, তার মানে কত হইলো 0.5 মোল আছে এখানে, কত মোল 0.5 মোল মিথেন আছে। তাহলে গতিশক্তি কত হবে, কাইনেটিক এনার্জি 0.5, ঠিক আছে, ও 3/2 আগে ছিল। আচ্ছা এটা একটু ইয়ে করি, সূত্র ছিল হচ্ছে 3/2 ইন্টু 0.5। আর এর কোন মান নেবো বলো তো, গতিশক্তি তো জুল, আর এর জুল কোন মান আছে বলো তো 8.314। কেন বলো তো এটা নেব, 8.314 জুল পার মোল পার কেলভিন ছিল। ঠিক আছে, তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বলেছে 27, কিন্তু কি তাপমাত্রা নিতে হবে, 27 ডিগ্রি নিলে হবে,
কেলভিন নিতে হবে, এই জন্য কি করতে হবে 273 দ্বারা কি করতে হবে যোগ, তাহলে গতিশক্তি হবে এত জুল। তোমরা ক্যালকুলেশন করবা বাসায়, কত হলো আমাকে জানাবো পরে, ঠিক আছে? এত জুল কত হলো তোমরা একটু ক্যালকুলেশন করে নিও। এরপরের অঙ্কতে যাই, কোশ্চেন 2, ঠিক আছে? তোলা হয়েছে, সবার উঠানো হয়েছে? উঠানো হলে বইলো, কেউ একটু বইলো উঠানো হলে, হ্যাঁ? হয়েছে ভাইয়া। আচ্ছা, কোশ্চেন 2 তে যাও। কোশ্চেন 2, ঠিক আছে? দেখো 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় অক্সিজেনের একটি অণুর গতিশক্তি কত হবে এবং 1 মোল অণুর গতিশক্তি কত হবে? ঠিক আছে? এর আগের দিনের টিউটোরিয়াল মনে হয় আপলোড করা হয়নি না? আচ্ছা, একটি অণুর বলেছে ভাই, ভালো করে একটু লক্ষ্য রাখো, অক্সিজেনের এখানে উপরে বলেছে একটি অণুর গতিশক্তি, আর নিচে বলেছে 1 মোল অণুর গতিশক্তি। 1 মোল অণু, দুইটা চাইছে কিন্তু, ঠিক আছে? তো প্রথমে একটি অণুর গতিশক্তি নির্ণয় করি, দেখো কিভাবে। তাহলে একটি অণুর গতিশক্তি কি বলেই দেখালাম, সূত্র মনে আছে? 3/2, এই আর কে শুধু এন এ দ্বারা ভাগ দিছিলাম, ঠিক আছে? আর এখানে দিছিলাম টি, ওই r/n এর নাম কি দিলাম বলো তো ভাই? কে দিলাম না? কে দিলাম তো? এই তুমি এদিকে দুই ভাবে করে দিই, দেখো দুইটাই রাইট, দুইটাই এক সেম অ্যান্সার আসবে। ই ইকাল টু 3/2, আর মানে কত ছিল 8.314, আর এন এ মানে অ্যাভোগাড্রোর সংখ্যা মানে 6.023 10⁻23, আর তাপমাত্রা 127 ডিগ্রি মানে 273 যোগ করলে কত হয় 400 কেলভিন। এটা করলে যে অ্যান্সার আসবে, তুমি যদি এপারে এই যে সরাসরি বোলসম্যান ধ্রুবক বসায় করো, বোলসম্যান 3/2 বোলসম্যান বললাম কত হবে বলো তো 138 দশমিক কি বলেই লাগালাম 10 ইনভার্স কত 23 ইন্টু তাপমাত্রা কত হবে ভাই বলো তো, সেলসিয়াসে দেওয়া আছে, এদিকে দেখো 127 কিন্তু সেলসিয়াসে দেওয়া আছে, এর সাথে 273 যোগ করলে 400 হয়, আমি একবারে করে দিলাম। এটা বাসায় করো তোমরা, কত হয় কত জুল। এটা গেল একটি অণুর জন্য, কিসের অণুর জন্য? একটি অণু। এখন 1 মোল অণুর জন্য কত হবে 1 মোলের জন্য অক্সিজেনের, তাহলে এখন আমরা দেখবো 1 মোলের জন্য। তাই 1 মোলের জন্য কত গতিশক্তি হবে সেটা এইদিকে দেখো, 3/2 nRT ছিল। 1 মোল যেহেতু চাইছে এন এর মান 1 হবে, 1 মোল মানে এন এর মান 1 হলে এখানে কি হয় 3/2 RT, তাহলে 3/2 আর এর মান হচ্ছে 8.314, টি মানে হচ্ছে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এত জুল হবে। ঠিক আছে, তোমরা অ্যান্সারটা একটু করে নিও। অঙ্ক কে বোঝনি বলো, অঙ্ক বুঝতে পারো নি কে ভাই? পারছো সবাই? ভাইয়া লাস্টেরটা একটু বুঝাই দেন তো। এটা এটা হ্যাঁ লাস্টেরটা। ভাই লাস্টেরটা কয় মোলের জন্য চাইছি বলো তো? 1 মোল। এর জন্য এন সংখ্যক মোল হলে সূত্র হচ্ছে 3/2 nRT। এটা কয় মোলের জন্য? এন মোলের জন্য। তাহলে মোল সংখ্যক কয়টা আছে? 1 মোল, মানে এন এর মান কত হবে?
ও ওয়ান বুঝতে ওয়ান গুণ পারছি। করা হতো না করা হতো, তাহলে কত হবে? এই আর এর মান তো জানো, কারণ গ্যাস ধ্রুবক পড়ালাম সেদিন। কারণ জুলে যদি কোনো কিছু, কারণ গতিশক্তির একক জুল, তাহলে এখানে কত আর এর মান সেটাই বসাতে হবে যেটা জুলে আছে, কারণ আমরা জানি আর এর মান হচ্ছে 8.314, এটা কিন্তু জুলে থাকে, যে জুল পার মোল পার কি কেলভিন, এই জন্য এটাই বসাতে হবে গতিশক্তি বের করার সময়, ঠিক আছে? আর টি মানে হচ্ছে 127 ডিগ্রিকে যদি তুমি কি করো বলো তো ভাই, টেম্পারেচার দেখো তো, 127 ডিগ্রি ছিল, তাহলে এর সাথে হ্যাঁ 273 যোগ দিলে কত হবে? কেলভিন হবে না, 400 হ্যাঁ কেলভিন। বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে, আজ এই পর্যন্তই থাকলো।